চেস্ট পড়ায় চেস্টের মধ্যে তিনটা ভাগ করে বডিকে, হ্যাঁ তিনটা ভাগের এটার মাঝখানের অংশটা হলো এটা। তো এখানে আছে আমাদের ট্রাকিয়ার শিফটিংটা আমরা বুঝবো। ট্রাকিয়াটা নর্মালি কোন জায়গায় থাকে আমরা নর্মাল এক্সরে দেখলে বুঝতে পারি, মিডল পয়েন্টে থাকে। এটা শিফটিং এর এদিকে ওইদিকে হলে আমরা বুঝতে পারি। হার্ট যদি বড় হয়ে যায় শিফটিং এদিকে চলে আসে, ঠিক আছে। এটাকে বলা হয় কার্ডিওপ্রেনিক অ্যাঙ্গেল, এটা হলো কোস্টোপ্রেনিক অ্যাঙ্গেল। প্রেনিক মানে হলো ডায়াফ্রাম, দিস ইজ ডায়াফ্রাম। হ্যাঁ, এটা হলো কোস্টোপ্রেনিক অ্যাঙ্গেল, এটা হলো কার্ডিওপ্রেনিক অ্যাঙ্গেল। আমাদের এই যে দেখবেন যে এই এক্সরে করে আমরা হার্নিয়া দেখি। কোন হার্নিয়া? হার্নিয়া কত প্রকার বলতে পারেন এবার? হার্নিয়া যে ইনগুইনাল হার্নিয়া আছে, তারপরে ইনগুইনাল হার্নিয়া হয়, তারপরে অ্যাবডোমিনাল হার্নিয়া হয়, তারপরে আম্বিলিকাল হার্নিয়া হয়, তারপরে হার্নিয়া। আচ্ছা, যে হার্নিয়াটা এটা দিয়ে বেরিয়ে আসছে, এদিক দিয়ে উপর দিকে আসে, জি এটা আমরা বহুত জায়গায়, যে জায়গাতে হার্নিয়া শব্দের অর্থ কি? Protrusion of any hollow viscous through a weak point of the abdominal wall. This is called hernia. সেটা কেন হয়? আমি তো এটা অ্যানসার তো বলে দিলাম। Protrusion of any hollow viscous through a weak point of the abdominal wall. যে কোনো অ্যাবডোমিনাল ওয়ালের উইক পয়েন্ট দিয়ে একটা হলো ভিসকাস ফাঁপা অংশ বেরিয়ে আসা, দিস ইজ কল হার্নিয়া। সেটা ফুলে যায় কেন? এটা বলে হলো হায়াটাস হার্নিয়া, দিস ইজ কল হায়াটাস হার্নিয়া। একটা হলো ইনগুইনাল হার্নিয়া। মেয়েদের ইনগুইনাল হার্নিয়া হয় হলো ফিমোরাল ক্যানাল দিয়ে, ছেলেদের ইনগুইনাল হার্নিয়া হয় টেস্টিসের ভিতরে। কারণ স্কুটামটা আমরা যখন ছেলেরা জন্মায়, স্কুটাম থেকে কিডনির নিচে, ওটা আস্তে আস্তে বেরিয়ে ওই পাশে নিচে যায়, টেস্টিসটা স্কুটামে যায়, ঠিক আছে। প্রথম ছোট বাচ্চা যখন জন্মায় দেখবেন যে জন্মানোর সাথে সাথে এগুলো বার্থ হচ্ছে, তখন এখান থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছে। অনেক বাচ্চা দেখবেন যে অন্ডকোষ খুঁজে পাওয়া যায় না, এই জন্য এগুলো দেখাইতে হয় ডাক্তারদেরকে, যারা ডাক্তার খুঁজে। তার যে কোনো এক জায়গায় এখানে ড্যামেজ আটকে গেছে, অথবা এখানে আটকে গেছে, এখানে আটকে গেছে। আচ্ছা, এই অংশটা যে উইকটা থেকে যায়, এই উইক পয়েন্টটা দিয়ে অনেক সময় অ্যাবডোমিনাল ইন্টেস্টাইন নেমে যায়। হ্যাঁ, এই যে কোথায় প্রেসার দেয় পায়খানা করার সময়, ওটা রিংটা স্যার একটু হাসি মারে অট্ট হাসি মারে। ওটা স্যার রিংটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন যে অট্ট হাসি হাসবে না, রিং, ইনগুইনাল রিং বলে। রিংটা দিয়ে বেরিয়ে টেস্টিসে চলে আসে, অনেক অট্ট সময় হাসি হাসবেন না। তাহলে খানা খাইয়েই ভাতটা খাইয়ে ঘুম দিলাম, পেট উঁচা কইরা, তাহলে কি হইলো? ইন্টেস্টাইনের উপরের থেকে নিচের দিকে নামলো, ঠেলা দিল উপর দিকে, হায়াটাস হার্নিয়া চলে আসলো। আচ্ছা, এই যে যেটা বললাম, যখন আমার এই কোস্টোপ্রেনিক অ্যাঙ্গেল যদি পানি জমে প্লুরাল ইফিউশন হয়, এই প্লুরাল ইফিউশন কোথায় হয়? একটা দুইটা লেয়ার আছে, একটা হলো ভিসারাল লেয়ার, একটা হলো প্যারাটাল লেয়ার, কার? লাংসের। তখন এই ভিসারাল এবং প্যারাটাল লেয়ারের মাঝখানে পানি জমে, ঠিক আছে। এই পানিটা জমতে 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 এইটারে করলো কি, এটারে নিয়ে আসলো এই পর্যন্ত নিয়ে আসলো ঠেইলা। হ্যাঁ, তার লেয়ার তো একটা এই পর্যন্ত আছে না, এই পর্যন্ত একটা লেয়ার আছে, এটার ভিতরে পানি জমছে, একটু ঠেলে নিয়ে আসছে। দেখা গেছে যে এই পাশেটা অ্যাঙ্গেল ঠিক আছে, এই পাশের অ্যাঙ্গেল এরকম অ্যাঙ্গেল নাই, কোস্টোপ্রেনিক অ্যাঙ্গেল নাই, ড্যামেজ হয়ে গেছে। তাহলে যদি মোর দেন 200 ml পানি জমে, তখন এখানে হলো কি হবে? এই বোঝা গেল যে আমার সাদা বোঝা যায়, সাদা সিক্রেশন জমে আছে, ফ্লুইড জমে আছে, বুঝতে পারছেন? তখন আমরা বলি যে তাহলে তার প্লুরাল ইফিউশন হয়েছে। এটা কি ট্রান্সভার্সলি কি হয়ে যায় অ্যাঙ্গেলটা? না, এই যে এরকম ডেমিনিস্ট হয়ে যায়, মানে এই যে নরমাল তো কোস্টো মানে কি, রিপ, রিপ তো এখানে, রিপ তো নষ্ট হচ্ছে না, রিপ তো এখানে থাকতেছে। এই বললাম না, একটা প্যারাটাল লেয়ার, একটা ভিসারাল লেয়ার। প্যারাটাল লেয়ার হলো মেজেনকাইমার সাথে, ওই মেজেনকাইমকে বললাম না, ভুলে গেছে সবাই। মেজেনকাইমাটা কি? যেটা হলো অরিজিনাল অর্গানটা, এটা হলো মেজেনকাইমা। এই মেজেনকাইমার সাথে অরিজিনালি একটা লেয়ার থাকে,
কালকে ব্রেন পড়াতে গেলাম, আপনারা কি পড়েন সব তো ভুলে যান আসলে বুঝি না। আপনারা দিয়ে ডাক্তারি হবে না। স্যার হ্যাঁ পুরো রেফ্রিজারেশন আর পালমোনারি এদিনের মধ্যে মানে ইয়ারটা কি স্যার? যখন আপনার পানি জমে আছে হালকা, পুরো লিফিউশনটাই আমরাই বলি। যখন এইটার কারণে বডির সিস্টেমেটিক্যালি অন্যান্য জায়গাতে পানি জমে আসবে, পালমোনারি এডিমা। যেমন কার্ডিয়াক এডিমা, পালমোনারি এডিমা। কার্ডিয়াক এডিমাতে হার্টে পানি জমবে তা না, হার্টের কারণে বডির অন্য জায়গাতে পানি জমে আসে। আপনারা বুঝতে পারছেন? স্যার পালমোনারি এদিনা তো এমনি ওই সাধারণত মানে চেস্ট একদম মানে ইয়া করতে পারবে না, মানে শুধু কি ইয়াতে থাকবে মানে লাংসের এরিয়াতে, লাংসের পাশে যখন বেশি পরিমাণে যখন বুঝে পয়েসিভ এডিমা, পালমোনারি এডিমা আছে, তখন এই যে ড্রেনেজ টিউব দিয়া পার্মানেন্ট এডিমা শুধু লাংয়ের আশেপাশ থেকে বা বিভিন্ন অবস্থানে থাকবে। এটা কি স্যার ওই অনেক ডাক্তাররা ইয়াতে প্লুরাতে ইয়াতে থাকবে স্পেসিফিক আচ্ছা। যখন পানি কম থাকে তখন প্লুরাল ইফিউশন, ওই ইফিউশনটাকে এডিমা বলা হয় যখন বেশি পরিমাণে সেটা। বুঝতে পারছেন এটা? বলেন। আচ্ছা, এখন আমরা মোটামুটি শেষ করে আসি, শেষ অংশটা একটু সাইডে চলে গেছে। হ্যাঁ না, সেটা হচ্ছে ইডিমাটা নিয়ে একটু কথা আছে, ওই যে টেন্স দিতে হচ্ছে ইডিমাতে। হ্যাঁ, যখন আপনি মাসেলের মধ্যে লাগাবেন, তখন ওই যে সিস্টেমেটিক কজের কারণে আমার এডিমা না, যেটা হলো আমার ডিজিউস এডিমা, হ্যাঁ জমে আছে, ওইটা যখন আপনি মাসেল, এই যে কাপ মাসেল কাজ করাবেন, ওখান থেকে পানি চলে আসবে। যেমন সিটিএস, কার্পাল টানেল সিনড্রোম, এখানে পানি জমে আছে। আপনি এখানে যদি এই মাসেলগুলোকে অ্যাকশন করান, এই মাসেল ইন্ট্রিনসিক মাসেলগুলোকে অ্যাকশন করান, তাহলে এটাকে একটু গ্রেভিটি এলিভেটেড করে রাখেন, তাহলে অটোমেটিক্যালি পানি এখান থেকে চলে আসবে। আমার লিম্ফটাকে ওই জন্য দেওয়া হয়েছে লিম্ফেটিক ভেসেল, পানিটাকে আলাদা করে নিয়ে ব্লাডে দিয়ে দেয়। বুঝতে পারছেন? স্যার অনেকে বলে যে আমি বেশি হাঁটাহাঁটি করছি, বেশি কাজ করছি, পায়ে পানি, তখন কি টেন্স ইউজ করা যাবে? বেশি হাঁটাহাঁটি করলে, বেশি কাজ করলে পানি জমলে এটা সিস্টেমেটিক কজ। হ্যাঁ, আপনি একটা মানুষ, খেলোয়াড়রা দৌড়ায় কি পায়ে পানি জমে? জমে না। ওটা তো আর স্যার রিল্যাক্স থাকে এর কথা। কথা মেইন কথা হচ্ছে সিস্টেমেটিক কজের মধ্যে টেন্স আমরা ইউজ করতে পারবো না। সিস্টেমেটিক কজে আপনি দিতে পারেন, বাট এত উপকার হবে না, কারণ আবার জমবে। আরেকটা কথা হচ্ছে স্যার, অনেক সময় অনেকে বলে যে রেস্ট নিলে পানিটা কমে যায়, কাজে থাকলে অথবা পায়ে। এটাই তো যেমন অনেকক্ষণ দাঁড়ায় থাকলে সেটা হয়, অনেকক্ষণ হাঁটলে সেটা হয়, সেটা সিস্টেমেটিক কারণে, আমার হয়তো কার্ডিয়াক কোনো কারণে, অথবা হার্টের কোনো মানে কি বলে কিডনির কোনো কারণে। বুঝতে পারছেন? তার তো দেখা যাচ্ছে যে সে হঠাৎ করে চাকরি দিয়ে গেল। নরমালি যদি ওভারওয়ার্ক বেশি করে, খুব হাইপার এক্সটেন্ড ওভারওয়ার্ক করলো, সে কোনো সময় কাজ করে না। অ্যাথলেটস এটাই বলতে চাইছি যে যেমন মনে করেন যে আজকে গার্মেন্টস কর্মী, সে কোনো কাজ চাকরি করলো না, তো তার জীবনে কোনোদিন সোয়েলিং হয় না বা এডিমা দেখা যায় না, কিন্তু হঠাৎ সে চাকরি করতে 8 ঘন্টা ডিউটি করে দেখা যায় পা দুটো ফুলে গেছে, তখন তাকে সিস্টেমেটিক্যালি পড়ে না, তখন তো আপনি এটা করবেন, পা এলিভেশন করে নেবেন, অ্যাঙ্কেল পাম্প করাবেন, এইয়া টেন্স লাগাই দিবেন, চলে যাবে। স্যার ওই যে হাইপোথাইরয়েডিজমের কারণে তো স্যার এই যে এটা সিস্টেমেটিক কারণ, তার পানি জমে। এটা কেন হয় স্যার? হাইপোথাইরয়েডিজম আসেই তো নরমাল ব্যাপার। থাইরয়েডের যে হরমোনটা আমার নিঃসরণ হওয়ার কথা, হ্যাঁ ঠিক মতো হচ্ছে না, তাইলে আমার হরমোনাল টিএসএস দেখতে হবে। ওটা দেখে ওইটার হরমোনাল ডাক্তাররা ওইটার জন্য ওষুধ দিয়ে দিবেন। এখন মনে নেই স্যার। অনেক সময় দেখা যাচ্ছে যে এই পেশেন্ট প্রায় বলতেছে যে আমার অ্যাবডোমাল সোয়েল, এডিমা, মানে হাত দিয়ে দেখলে থলথল করতেছে। এটা কিন্তু দেখা যাচ্ছে যে সে আল্ট্রাসোনোগ্রাফি করলো, অনেক কিছু করে দেখলো, সিনিয়ররা কিচ্ছু পাইলো না। তখন এটাকে কোন ইয়েতে নিয়ে যাব? যদি পানি থাকে, হ্যাঁ পানি আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। অনেক সময় ওদেরকে মেডিসিন দিয়ে পানিটা রিডিউস করা হয়, মানে ফুসামাইড দিয়ে করানো হচ্ছে, কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে লেসিক্সটা বা ফুসামাইডটা কিছু লং, এক মিনিট, লেসিক্সটা বা ফুসামাইডটা দিয়ে লং টার্ম দেওয়া হচ্ছে। এটা নিশ্চয়ই কোনো না কোনো সিস্টেমেটিক কারণ আছে, না এর পানি জমবে না। সিনিয়ররা দেখা যাচ্ছে সিনিয়ররা পারে না পারে, এটা আরেক সিনিয়র আছে,
আচ্ছা আচ্ছা কোনো কারণ আছে, না কারণ থাকলে আমারও তো পানি আসতো, আমার আসে না কেন, আপনার আসে না কেন? নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। হয়তো তার প্রোটিন লেস আছে, অথবা তার প্রোটিন বেশি আছে। কিন্তু অনেক সময় কেউ বেশি ঘুমাইলে মুখ সোয়েলিং হয়ে যাবে স্যার বা এডিমা হয়ে যাবে। হ্যাঁ, বেশি ঘুমাইতেছে। এটা কি সিস্টেমেটিক্যালি হ্যাঁ। মধ্যে পড়ে? না না, অনেক সময় আপনি ঘুমাচ্ছেন, হ্যাঁ কি হচ্ছে ডিপেন্ডেন্ট এডিমা, এগুলো হলো ডিপেন্ডেন্ট এডিমা। হ্যাঁ, আপনি এভাবে শুয়ে আছেন, হ্যাঁ। মুখে এভাবে আছে, হ্যাঁ, খুলে গেছে। মানে কি বলে গ্রেভিটি এলিমিনেশন হচ্ছে না, হ্যাঁ। তখন চলে যাচ্ছে। আপনি কথা বলতেছেন না, এগুলো মাসলের কাজ করতেছে না, হ্যাঁ। তাহলে আপনার সোয়েলিং এখানে পানি জমে আছে। না একটু নরমাল মানুষ। আমার এগুলো হ্যাঁ, স্যার হ্যাঁ। আইএফটির ইলেকট্রোড রিপ্লেসমেন্টটা দেখেন। আচ্ছা, ইলেকট্রোড প্লেসমেন্ট, ছবি দেখেন, আমার মাথায় ঢুকবে না স্যার এই যে। এগুলো কোয়াড্রিপোলার টেকনিক। কোয়াড্রিপোলার টেকনিক, চারটা ঠিক আছে, ইন্ডিফারেনশিয়াল যেটা বললাম। হ্যাঁ ওকে, হ্যাঁ, দেখে নিবেন। এই যে দেখছেন কোথায় লাগাইছে, কিভাবে। চারটা বাইপোলার টেকনিক, যে একটা বলছিলাম যে আমরা বাইপোলার, এই যে কাউন্টার প্ল্যানারও করতে, যেটা না পারলে একটা বলছিলাম স্যার আইএফটির প্যাডগুলো পজিটিভ নেগেটিভ কিভাবে দেন? ওইটা আপনার বলার দরকার, সিস্টেম দেওয়াই আছে, আপনি দেখলে আপনি বুঝবেন। না, এটা তো ক্রস সিস্টেমে যে ক্রস সিস্টেমের দরকার নেই তো, আপনি দুইটা যে প্রথম দুইটা লাইন দুইটা চ্যানেল দেওয়া আছে, এখানে তো পজিটিভ নেগেটিভ এর কোনো প্রয়োজন আসে না। এখানে কি পজিটিভ নেগেটিভ প্রয়োজন আসে? দেখবেন যে আইএফটির প্যাডগুলো দুটোটা একই রকম, লাল লাল কালো নাই। না না কিছুই না, এমনিতে তো হ্যাঁ, দেখতে একই কারণ আছে। কারণ কি আছে। সবগুলো না লাল কালো নাই, সবগুলো যেটা আপনারা লাগান দেখা না আচ্ছা আছে অনেকগুলোতে আছে। স্যার এই যে দিয়ে দিতে পারে, বাট এটা দিতে পারে কিন্তু দিতে পারে। এটা হয় কি স্যার, এটার এখানে রেডটা যেখানে দিব, এই যে অপোজিট ডিরেকশনের রেডটা এখানে হবে, হ্যাঁ। এখানে দুটো ব্ল্যাক, এই যে দুটো ব্ল্যাক। হ্যাঁ, এটা আমরা মেডিকেলে দিয়ে আসছি। হ্যাঁ। এভাবে আমাদেরকে শিখিয়েছে। তো এটা যদি দিতে পারেন অপোজিট সাইন, অলওয়েজ অপোজিট সাইন। অপোজিট সাইড, হ্যাঁ, এই জন্যই ক্রসটা। ঠিক আছে, কারণ আমারটা বিট ফ্রিকোয়েন্সিটা আসবে হচ্ছে মাঝখানে, আমার প্রিন্সিপাল এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে বলছিলাম আমাদের কো প্ল্যানার, কো প্ল্যানার অথবা আইএফটির সামনে একটা প্রশ্ন, যে মানে সয়েলিং ডিউ টু ট্রমা, তখন কি না, আপনি তখন কেন দিবেন? এটা তো কন্ট্রাইন্ডিকেশন দেখাই আছে, লেখা আচ্ছা, দেখবেন। আমাদের শীত কখন দিবে? কি রে ভাই, গরম নাকি? এই সপ্তাহ গেল গা, তুমি গত সপ্তাহে দিতে হবে কইছো। তো স্যার আমাদের যখন শেষ হয়ে যাবে তখন উনি দিয়ে দিবে। এটা একটা কথা হইলো? আর আজকে প্রতিদিনে তো আজকে নিয়ে আসো তুমি বলো। আরে বাইরে তুমি অর্ডারটা দিয়ে দিলে, এরপরে যাইয়া নিয়ে আসলা, এই তো আর কি। ওনার জন্য ওই মাদ্রাসা আছে না, মাদ্রাসাতে যাও, উনি আমার কথা বলবা। অর্ডার দেন নাই? আজকে এখন এখান থেকে বেরিয়ে যাবা, ঠিক আছে? এখান থেকে বেরিয়ে গিয়ে এটা যাবা। বেচারা দায়িত্বটা নিয়ে সমস্যা। না, দায়িত্ব ইয়াং ছেলে দায়িত্ব নিতেই হবে। কে নিবে? আপনারা সিনিয়র মানুষ, আপনারা নিবেন, এরা মেয়েরা মানুষ, আপনারা নিবে। ওই ইয়াং আছে, এখন ইয়াং এনার্জেটিক, এই জন্য দায়িত্ব তরুণদের হাতে সেটা না, সবসময় এটাই সেটা থাকে। না স্যার, উনি তো আচ্ছা, বাইপোলার, সময় যেটা বলতেছে তো সেটা বলতেছে। হ্যাঁ, বাইপোলার টেকনিক মানে দুইটা দিয়েও দিতে পারি, হ্যাঁ ঠিক আছে? ওইটা ছিল কোয়াড্রিপোলার। ওইটা ছিল কোয়াড্রিপোলার, মানে কোয়াড্রিপোলার। চারটা। চারটা। হ্যাঁ সবসময় এটাই মনে রাখেন না যে Quadruple. সাইডটাই দিতে হবে না, যে বললাম না বাইপোলার দেওয়া যায়। বাইপোলারই দেওয়া যায়, কারণ আমি ওইটা Quadruple-এর কাজটা কি বললাম, বেশি হবে ওটাকে মনে আমরা হয়? কো প্ল্যানার বলি। হ্যাঁ, কোয়াড্রিপোলারের যে অ্যাক্টিভিটিটা একটু বেশি হবে মনে হয় কি না bipolar বেশি হবে না, ওটা দিলে মানে স্পেসিফিকলি আসবে। বাইপোলারও দিতে পারি আমরা, দুইটাও এমন ভাবে, ম্যাক্সিমাম ইউজ করছে যেমন bipolar। শোল্ডার, উপরে একটা দিলেন, এখানে একটা দিলেন, তাহলে মাঝখানে আমার ব্যথা আসবে। ইউজ হয় হ্যাঁ এটা বলতে স্যার, আমরা সবসময় তো বাইপোলারে দিয়ে থাকি। কোয়াড্রিপোলারে বেশি ইউজ করা মেটাল হয়। প্লেট এন্ড আমরা ওই মাসে তো সব ইয়েতেই দিচ্ছি, জি, bipolar-এ আমরা দিচ্ছি। মেডিকেলে যতগুলো ইউজ করছি সবগুলো কোয়াড্রিপোলারে। আচ্ছা, করছেন, ভালো কাজ করছেন, এখন এটা করেন। আচ্ছা, উনি বলছে সেজন্য। তো আমরা এখানে কিছু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমরা কোন সময় কোনটাতে ইউজ করতে পারি। হ্যাঁ, যেমন সিম্প্যাথেটিক নার্ভ যদি আমরা স্টিমুলেশন করি, এটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যদি স্টিমুলেশন করি 10 to 115 হার্টজ। হ্যাঁ, মোটর নার্ভ যদি স্টিমুলেশন করি, সেন্সরি নার্ভ স্টিমুলেশন করি, নোসিরিসেপটিভ, এই যে নোসিরিসেপটিভ, এটা একটা রিসেপ্টর, এটা পেন রিসেপ্টর। হ্যাঁ, পেন রিসেপ্টর, এটা একটা ফাইবার। পেন রিসেপ্টর ফাইবার আর কি। হ্যাঁ, তারপর স্মুথ মাসেল যদি স্টিমুলেশন করি, তাহলে আমরা এই ফ্রিকোয়েন্সিটা আমরা ইউজ করব, এটা মনে রাখার চেষ্টা করব, কেমন?
ওটা স্যার মনে রাখার পর কিন্তু ওই যে ইয়েটা হাজটা কিন্তু অ্যাডজাস্ট করাটা তো একটু এটা তো আপনি নিজের এখান থেকে কথা বলতে ম্যানুয়াল এটা ইজি করতে পারবেন হার্ট সাজেস্ট করাতে ম্যানুয়াল এটা ব্যাপার Acute এবং কর্নিকা হচ্ছে 20/30 করে হ্যাঁ। আচ্ছা এখন আসেন ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন পিএসটি করবেন না আজকে আর করবো স্যার উত্তেজনা শক্তি মাথায় কিছু একটু ঘুরে আসেন এই জায়গাটাতে একটু যেন আপনি ঘুরে আসেন। বাড়িকে একটা চাঙ্কি আসে এই জায়গাতে একটু ঘুরে একটু আসেন চাকিয়ে আমরা আসেন। আধা ঘন্টা আর 20 মিনিট ক্লাস করাবো এদিকে একটু ঘুরে আসেন একটু চাকিয়ে আসেন একটু কফি খেয়ে এসে একটু এই জায়গাটা ঘুরে আসুন এই জায়গাটা একটু ঘুরে আসেন রাখে যাবা একটু কফি খেয়ে আসেন না গেট থেকে ওই যে লম্বা গেটটা একটু সরাই নালে একটু গেম খেলে আসে মোবাইল থেকে এই যে কফি একটু নিয়ে এসে চলে এখন বর্তমান যুগে ছেলেদেরকে স্যার ব্যথা উঠছে আসলে। ছেলেদেরকে স্যার ওই ব্রেন ফ্রেশ করার জন্য বর্তমান যুগে মোবাইল দিতে হয় বলতো মাথায় কিছু ঢুকতেছে না 10 মিনিট গেম খেলে সব ক্লিয়ার হয়ে যাবে এই মাসেল স্টিমুলেশন আমরা মাসেলগুলোকে স্টিমুলেশন করব কারেন্ট দিয়ে ঠিক আছে হয়তো ওটা ওখানে ভালো পরে আমি আমার বুঝে বলে দাও আমি বের হয়ে যাচ্ছি আমি পরে বুঝে নিব না পরে না এখন একটু দাঁড়া আছে দেখো পরেরটা পরে দেখলে বুঝতে এখন থেকে 15 মিনিট চুপচাপ থাকো একদম চুপচাপ থাকো শুধু ল্যাপটপের দিকে তাকিয়ে থাকি হ্যাঁ এই যে মাসেলের মধ্যে একটা আঙ্গুরের থোকার মতো আসছে দেখছেন না হাতের মতো আসছে ওটা কি নার্ভ না না এগুলো এই যে নার্ভটা যে জায়গাতে লাগছে এটা হলো নিউরোমাসকুলার জাংশন অথবা মোটর পয়েন্ট মোটর পয়েন্ট হ্যাঁ ঠিক আছে টিকার পয়েন্ট কোনটাকে বলে টিগার পয়েন্ট হলো মায়োফ্যাসা ফাসার মধ্যে যেটা পয়েন্ট হয় ওটা হলো টিগার পয়েন্ট আলাদা আর এটা হলো মাসেল নার্ভটা প্রত্যেকটা নার্ভ একটা মাসেল ফাইবারের মধ্যে আসা লাগে একটা মাসেলের মধ্যে আসে লাগে তো বিশেষ করে ওই মাসেলের আমরা হিসাব করে দেখছি যে মাসেলের বেলি ঠিক মাসেলের যে বেলি ডাইগ্যাস্ট্রিক মাসেল যে বলছিলেন না ডাইগ্যাস্ট্রিক মানে হলো দুইটা স্লিভওয়ালা মাসেল এটাকে বলা হয় ডাইগ্যাস্ট্রিক মাসেলের অনেকগুলো টাইপ আছে হ্যাঁ মাল্টিফ্লেনেট মাসেল তারপরে এই যে ডাইগ্যাস্ট্রিক মাসেল মানে দুইটা ফ্ল্যানেটওয়ালা মাসেল ঠিক আছে সিঙ্গেল ফ্ল্যানেট মাসেল এরকমগুলো মাসেল ডাইগ্যাস্ট্রিক মাসেল কোনো আলাদা স্পেসিফিক কোনো মাসেল ইয়ে না এটা হলো মাসেলের একটা টাইপ দুইটা পার্ট হয়ে যায় এরকম। মানে একটা অংশের একটা হচ্ছে দুইটা পার্ট হয়ে যাচ্ছে এটা অনেক সময় আমরা ইয়া যে বাইসেপস মাসেলের দুইটা সেপস দুই মাথাওয়ালা বলি ট্রাই করে বলা হ্যাঁ। হচ্ছে। আমরা ওই যে ইয়ে করে না মনে করেন হাত পুড়ে এই জায়গাটা অ্যাম্পুটেশন হয়ে গেছে হ্যাঁ রিস্ট অ্যাম্পুটেশন হয়ে গেছে তখন এই জায়গাটাকে ধরার জন্য কি করে দেয় দেখবেন যে সার্জনরা এই রেডিয়াস এবং আলনারে ভাগ করে মাঝখান দিয়ে কাইটা এমনভাবে করে দেয় এরকম কেসির মতন হয় ওই যে এই সামুদ্রিক কাঁকড়া আছে না কাঁকড়ার কেসির মতন এই জায়গাটা করে দেয় ডাইগ্যাস্ট্রিক করে দেয় ঠিক আছে ডাই মানে দুইটা করে তো এটা কি জন্য জানি আসতেছিল ওই মাসেলটাকে যখন প্ল্যানেট করে দেয় ওই যে বললাম মাসেল তাহলে এই মাসেলের বেলি হ্যাঁ ওই বিশেষ করে মাসেলের বেলিটা যে জায়গাতে মোটা অংশ ভেলি অংশ মাঝখানে এটাকেই এখানেই কিন্তু সবসময় নার্ভ এন্ডিং হয় এটা মনে রাখবেন আপনারা স্পেসিফিকলি আলাদা করে নার্ভ মাসেল তো মনে থাকবে না তো মানে চোখ বন্ধ করে রোগীর সামনে আর কিছু না খুঁজে মাসেল বেলিটা যেখানে পাবেন ওখানে লাগাবেন মাসেল বেলি যে ফুলা অংশ মোটা অংশ এটা মাসেলের মোটা অংশ মাঝখানে বেলি ঠিক আছে এটা খেয়াল রাখলেই হবে এই মাসেল স্টিমুলেশনের এইটুকুই হলো মূল কথা মাসেল বেলিতে পেট দিবে হ্যাঁ আর আমরা যারা সুপার স্পেশালিটি করছি আমরা যারা প্রত্যেকটা মাসেল আলাদা করে জানি তাহলে তাদের আলাদা মোটর পয়েন্টও আমরা আলাদা করে জানি ঠিক আছে চেষ্টা করবেন নেট থেকে বের করে মোটর পয়েন্টগুলো জানা আর জানতে গেলে হয়তো অনেক সময় সব কিছু ভুলে যাবেন এটাই স্বাভাবিক ভুলে যাওয়ার কথা প্র্যাকটিস করতে করতে আসবে চেষ্টা করলেও ঢুকে না ওইটা হয় না এটা স্বাভাবিক এটা হাজার হাজার মাসেল অনেক সহজ মাসেলের পয়েন্ট আছে তো তবে একটা ইলেকট্রিক মানে কমন চেঞ্জ হলো মাসেল বেলিতে আপনি লাগাইলে এটাই ইএসটি না স্যার হ্যাঁ ইএসটি ঠিক আছে ইএসটি বলবো না আমরা ইএসটি বলবো না ইলেকট্রোমাসকুলার থেরাপি ইলেকট্রিক মাসেল স্টিমুলেশন
তাহলে আমরা এতদিন এটা কি হলো? এটা EST বলে এটাকে ইএসটি বলে দিছে কোম্পানিরা, কিন্তু আসলে EST হলো মেশিন। নিউরোমাস্কুলার স্টিমুলেশন অথবা মাসেল স্টিমুলেশন থেরাপি। এটাকে এভাবে না দিলে, এভাবে না দিয়ে ইলেকট্রিক্যাল নিউরোমাস্কুলার স্টিমুলেশন, ইলেকট্রিক্যাল মাসেল স্টিমুলেশন, এরপরে আপনি থেরাপি দিতেন পারেন আলাদা করে লিখে, টি থেরাপি, ইলেকট্রিক্যাল মাসেল স্টিমুলেশন থেরাপি, ইলেকট্রিক্যাল নিউরো মাসেল স্টিমুলেশন এখন থেরাপি। আমরা তো দেখবো যে অনেক সময় ম্যাক্সিমাম প্রেসক্রিপশন কি লেখা হচ্ছে, যদি EST লিখে থাকে ওই যে গাধার বাচ্চাগুলো লেখে। লেখে না স্যার, এখনো তো পুরো ম্যাক্সিমাম প্রেসক্রিপশন এরকম আসে না। হ্যাঁ ওই যে ইয়েতে মেডিকেলে তো আচ্ছা। এসটি লেখা। তাহলে আমরা দেখি ইউজেস অফ ইএমএস। এটা আসলে মেডিকেল শুদ্ধ না আমরা শুদ্ধ? এগুলো এগুলো আপনারা নেটে দেখবেন, নেট খুললে বুঝতে পারবেন, কেউ শুধু- নেটে খুললে কেউ শুদ্ধ না? নেটে খুললে বুঝতে পারবেন যে আসলে এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, তাহলে নেট খুললে বুঝতে পারবেন। কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি? ইলেকট্রোথেরাপির ক্ষেত্রে ইউজ করতে পারি, মাসেল স্টিমুলিং বাড়াইতে ইউজ করতে পারি, কেমন মানে ওয়েট লস করতে ইউজ করতে পারি। এই যে ওয়েট লস, ওয়েট লস কিভাবে Weight করে loss। স্যার? হ্যাঁ, এটা স্যার কোথায় কোথায় ব্যবহার করবে শাহরুখ খান দেখছেন না কি হয়েছে? 8 প্যাক হয়েছে, কি করছে তাকে? তাকে কি হেভি এক্সারসাইজ করেছে? EMS করেছে। লো এক্সারসাইজ মানে একটা রেগুলার এক্সারসাইজ করাইছে, আর সাথে ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন ইউজ করছে তার প্রত্যেকটা মাসেলে স্পেসিফিক। এই জন্য ফিজিওথেরাপিস্ট তাহলে স্যার মেয়েদের ওয়েট লস কিভাবে করবো? করতে পারি আমরা স্যার আমি করব। হাই কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের মাধ্যমে। হ্যাঁ, এই সে তার এই স্পেসিফিক মাসেলগুলোকে স্টিমুলেশন করানো হয়েছে। তো একটু করে ব্রিফিং দেবেন, মানে এটার সিস্টেমটা কিভাবে ইউজ করবে? সিস্টেম আর কিছুই না, আপনি মাসেলের মোটর পয়েন্ট আছে না, হ্যাঁ প্রত্যেকটা মাসেলের প্রত্যেকটা ফাইবারের মোটর পয়েন্ট আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা ফাইবারের মোটর পয়েন্ট ধরে ধরে আপনাকে টেন্স লাগাইতে হবে। EST EMS EMS লাগাইতে লাগাইতে হবে। EMS লাগাবো। একটা নরমাল তো রেঞ্জ এখানে দিতে হবে। এখানে বেলিতে যেটা হচ্ছে সেটা, এটাতে মোটর পয়েন্টটা তো খুঁজে যাওয়া যাবে। হ্যাঁ, পারবেন না কেন, 100 বার পাবেন। আপনি রেকটাস অ্যাবডোমিনিস মাসেলস বের করেন, রেকটাস অ্যাবডোমিনিস মাসেলসের কয়টা প্ল্যানেট আছে, হ্যাঁ কয়টা স্লিভ আছে, না ওগুলো লাগবে না। হ্যাঁ, লিবিয়া আলবা আছে, ওইটার পাশে কি কি আছে সব বের করেন। কেউ শাহরুখ খান হতে চায় না। হামস্ট্রিং কোয়াড্রাসেস মাসেলের মধ্যে অনেক সময় হ্যাঁ, পাওয়া যায় মাঝখানে। আচ্ছা, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন is one of the oldest and most effective modalities used in the physiotherapy. ফিজিক্যাল থেরাপি। Nowadays, the wide variety of the electrical stimulation has a single common purpose: the stimulation of the tissue for the therapeutic purpose. This tissue may be a muscle to relax or contract. Relax করাতে পারে, contract করাতে পারে। A nerve to produce analgesia or a bone to enhance growth. আমরা মাসেল স্টিমুলেশন করে বোন গ্রোথ করতে পারি, তারপর কি করতে পারি, অ্যানালজেসিয়া ব্যথাও নিবারণ করতে পারি। যেমন টেন্স ইউজ করে, আইএফটি ইউজ করে আমরা ব্যথা নিবারণ করাতে পারতেছি। দিস ইজ দ্য কারণ, দিস ইজ দ্য মাসেল স্টিমুলেশন করাচ্ছি খুব লো করে, এবং সেটা হলো গ্রোথ এনহ্যান্স করতে পারি, বোন গ্রোথ করতে পারি। যেমন দেখেন ইলিজারভ মেথড দেখছিলেন? ইলিজারভ মেথড না দেখেন না? অর্থোপেডিক ডিপার্টমেন্ট কাকে গেছেন? আমি গেছি, আমিও গেছি। ওখানে যাওয়ার পরে এই রিক্সার রিং এর মতন ছোট হ্যাঁ, ছোট স্যার, গোল হ্যাঁ, গোল রিং দেখছি, লাগা দেখছি, রাখছে, কতগুলো হ্যাঁ, দেখছেন না? ওগুলো তো দেখছি। এক পায়ের দিস ইজ দ্য ইলিজারভ মেথড। হ্যাঁ বলছিলেন একবার। হ্যাঁ, দিস ইজ দ্য ইলিজারভ মেথড। ওই ইলিজারভ মেথডটা ইউজ করে কেন? মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, রিং দিয়ে কি করলো, একটা রিং দিয়ে আরেকটা রিং, আরেকটা রিং দিয়ে স্যার, আরেকটা ওই রিং, যে রোহিঙ্গারা যখন আসছে না তখন বেশি। হ্যাঁ, ভাঙা ভাঙা বেরিয়েছিল। হ্যাঁ আচ্ছা, আমরা গেছিলাম তখন স্যার। হ্যাঁ, প্রত্যেকটা কি এলিজার মেথডের মধ্যে প্রত্যেকটা দিয়ে শিক ঢুকে এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া অ্যাডজাস্ট করে দেয়। এইভাবেও অ্যাডজাস্ট করতেছে, এইভাবেও অ্যাডজাস্ট করতেছে। রিক্সা সিকের মতন দেখবেন যে প্রত্যেকটা থেকে এভাবেও আছে, আবার এভাবেও আছে, দেশের এন্টিনার মতো। হ্যাঁ, সিলিন্ডারও আছে। ঠিক আছে? তো ওখানে এই ইরেজারের মেথডটা কিন্তু শুধু আটকে দেওয়াও না, এটার একটা কারণও আছে, এটার একটা হিডেন কারণ আছে। হিডেন কারণ হলো যে যখন কি হয়, বোনটা একটার সাথে একটা লাগে না, শর্টনেস থাকে, তখন এই ইলিজারভ মেথড দিয়ে আস্তে আস্তে করে বোনটাকে বাড়ানো হয়, টানানো হয়।
একটু বাড়ে আর টু এটা চেঞ্জ করে দেয়, আর টু বাড়ে আর টু এটা চেঞ্জ করে দেয়, টাইট করে নাইট টাইট আছে, সিস্টেম আছে, ঠিক আছে। এই লিজারের মেথডটা এটা এইভাবে এই জন্যই করানো হয়েছে, শুধু আটকে রাখার জন্য না। আমি একটা দেখছি ইয়েতে কলকাতাতে ডক্টর ইন্দ্রজিৎ সর্দার, সে একটা রোড অ্যাক্সিডেন্টের একটা পেশেন্টকে এই কাজটা করছে। এখন দেখেন আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে কিন্তু গ্রোথ, বোন গ্রোথ বাড়াইতে পারি, নিউ বোন আনতে পারি আল্ট্রাসাউন্ড ইউজ করে। তদ্রুপ মাসেল স্টিমুলেশন দিয়েও আমরা কারেন্ট দিয়েও বোন গ্রোথ বাড়াইতে পারি। কিভাবে? ওই যে সেদিন বলছিলাম যে গরুর খোটা লাগানোর কাহিনীটা বলছিলাম না, হ্যাঁ, যত যেটা আমি রিসার্চ করছি, হ্যাঁ, যত নাড়াবো তত শক্ত হবে। যেই গাছ দেখেন এই ছোট বাচ্চারা পোলা পাইন বা গরুর বাছুর টাছুর যত দূরাবে তত শক্ত স্ট্রং থাকে। কেন? এটা হলো ন্যাচারাল প্রসেস। এটাকে শক্ত করার, এই দেখেন লতা গুল্ম, ওই যে লাউ গাছের লতা আছে না, এটাও তো লম্বা হয়, কম লম্বা হয় না, কিন্তু একটা বট গাছের চেয়ে অনেক উঁচা লম্বা হয়। কিন্তু বট গাছটা যত তাড়াতাড়ি বলে, লাউ গাছটা কি তার চেয়ে তাড়াতাড়ি বলে না তার চেয়ে কম তাড়াতাড়ি বলে? আরো বেশি তাড়াতাড়ি বলে, বড় হয়। লাউ গাছ আরো দ্রুত বলে, আগাছা তো বুঝেন না, হ্যাঁ আগাছা হ্যাঁ, লাউ পাতা খায় না, আমি সবজি খাই না, এখন দিলে বোঝাই গেল, এখন বোঝা গেল না, বোঝা গেল না সবজি খায় না, না যায় না স্যার, সবজি খাইছে ওনারাই তো স্যার সবজি বেশি খায়। খাইছে। দেখেন সেটা স্যার এই যে লতাটা, আপনি একটা মেহগনি গাছ লাগাইলেন, এই মেহগনি গাছটা একটা খুঁটি দিয়ে দিলেন, বাঁধা দিলেন, সে কিন্তু তাড়াতাড়ি বলে উপরে উঠে গেল, কিন্তু কি হবে দেখবেন যে নরম হয়ে উঠছে। আর যদি খুঁটি ছাড়া দিয়ে দেন, সে কি হবে, আগে নিচেরটাকে শক্ত করে, নিচেরটা মোটা করে, এবার আর একটু বাড়ায়, মানে তার গ্রোথ রেটটা কম কম থাকে, বাট সে শক্ত হয়ে মজবুত হয়ে ওখানে গাছ এমনিতে কম বাড়ে স্যার, আস্তে আস্তে বাড়বে। শীতকালে কম বাড়ে, ইউক্লিপটাসটা বেশি হয়, বর্ষাকালে তাড়াতাড়ি বেড়ে হ্যাঁ। আরে মেহগনি গাছ লাস্ট পর্যন্ত যে বাড়ে বিয়ে অবস্থা। কারণ কি, আগে সে কি করে গ্রোথটাকে, গোড়াটাকে শক্ত গোড়াটাকে শক্ত করে, স্ট্রং করে দিস ইজ দ্য ফ্যাক্টর। এটাই এখানে বলছে, যখন আমি মাসল স্টিমুলেশন করাবো, মাসলটাকে হালকা হালকা করে যখন টানবো, হালকা হালকা, বেশি না। এখানে করতে গেলে আবার আপনি ওই যে দেখবেন যে বোন ফ্র্যাকচার, হাড্ডি ভাঙাতে কিন্তু আমাদের স্টিমুলেশন কন্ট্রাইন্ডিকেটেড, যেটা বললাম আইএফটি কন্ট্রাইন্ডিকেটেড। কারণ আমি যদি মাসল কন্ট্রাক্ট করি, আমার বোনের অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে, আবার সে ক্র্যাক হয়ে এটা আপনি পারবেন না। তাহলে কি করতে হবে, আমাকে ওই রকম করে একটা হার্জ, তার ফ্রিকোয়েন্সি, তার ইন্টেন্সিটি রেডি করতে হবে, যেটা থেকে মাইক্রো কন্ট্রাকশন হবে, মাইক্রো আর্লি মোবিলাইজেশন হবে, মাইক্রো কন্ট্রাকশন হবে, মাইক্রো মোবিলাইজেশন হবে। আল্ট্রাসাউন্ড একটু বেশি ভালো কাজ করে না, মাইক্রো কন্ট্রাকশন হবে, তখন সে কি হচ্ছে এনহ্যান্স করবে, এটাকে বাড়ায়া দিবে, তার বোন গ্রোথটাকে বাড়ায়া দিবে। শেষ শেষ। আমরা কি কি নামে ডাকতে পারি? নিউরোমাসকুলার স্টিমুলেশন, এগুলো হলো, এটা হলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড 4টা সিস্টেম, এনএমএস, মানে এর নাম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড নেম, ঠিক আছে। এই 4টা কারেন্ট দিয়ে আমরা মাসল স্টিমুলেশন, ইলেকট্রিক কারেন্ট স্টিমুলেশন করতে পারি। আপনি ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যাবেন, যখন এগুলো দেখা দেখবেন, এই লেখাগুলো, শর্ট লেখাগুলো দেখবেন, এটা হলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। আচ্ছা, ফিজিওলজিক্যাল রেসপন্স টু দ্য ইএমএস কি হতে পারে? contraction of Muscle. muscle, increase রিল্যাক্সেশন অফ মাসেল স্পাজম। দেখেন মাসেল কন্ট্রাকশন করাইয়া মাসেল স্পাজমকে রিল্যাক্স করা যাবে। এবারে ইনক্রিজ of এন্ডোরফিন প্রোডাকশন বললাম, এরপরে increase of fiber রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট নতুন ফাইবার তৈরি করার জন্য হেল্প with the করবে, fiber just stimulation of circulation, সার্কুলেশন বাড়াবে। তারপরে enhancement এনহ্যান্সমেন্ট of অফ reticuloendothelial রেসপন্স টু দ্য ক্লিয়ার বাস্ট প্রোডাক্ট। রেটিকুলার এন্ডোথেলিয়াল, এটা কি? গাম, নিঃশ্বাস endothelial tissue, ওসিলা কিন্তু মনে আছে না রেটিকুলার। হ্যাঁ, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। যেমন মনে করেন এটা একটা ক্লিয়ার, মানে শরীরের কি করে, স্লটার হাউস,
কে স্প্লিন, হুম তাই না? ওখানে কি করে, ওখানে সেল আছে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, সে কি করে ওখানে এই আরবিসি ভাঙে। ব্রেনের ভিতরেও এরকম রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আছে, রেটিকুলার সিস্টেম আছে, যেখানে সিএসএফটাকে যেটা বুড়ো হয়ে গেছে এটাকে নষ্ট করে দেয়, ভেঙে দেয়। হ্যাঁ, ঠিক তদ্রুপ আমাদের এই পেরিফেরাল অংশগুলোতে এরকম আছে, যেখানে ওয়াস্ট প্রোডাক্টগুলো আছে। হ্যাঁ, এই যে ওয়াস্ট প্রোডাক্টগুলো আমাদের মেটাবলিজিংয়ের পরে যে ওয়াস্ট প্রোডাক্টগুলো জমা হয়, ফ্রি রেডিক্যালগুলো জমা হয়, এগুলাকে সে ড্যামেজ করে। বুঝতে পারছেন? সো আমরা যদি একটু জানি অ্যাটলিস্ট, তাহলে ডাক্তারদের লগে ফাইট করতে পারবো। আচ্ছা, ইন্ডিকেশন টু ইএমএস কি কারণে? পেন, restriction of joint motion, dysfunction of the Weakness. neuromuscular system, weakness of disease disease atrophy. Contraindication, fresh fracture fracture, to avoid unwanted movement, fresh active fracture. hemorrhage. to avoid unwanted movement. হ্যাঁ, একদম ফ্রেশ ফ্র্যাকচারের ওটা সাথে কি এটা ওটা কি দিতে পারবো না। 3 নাম্বার অ্যাক্টিভ Active hemorrhage. অ্যাক্টিভ হেমোরেজ, মানে এখন হেমোরেজ হচ্ছে এই মুহূর্তে, এটাকে দেওয়া যাবে না। ফ্লেবাইটিস, ইনফ্লামেশন অফ বাট ব্লাড ভেসেল। Blood vessel. দিলো ভেসেলের ভিতরে কোনটা আবার ডিফারেন্ট আছে? আর্টারি না, ভেইন, ভেইনের ইনফ্লামেশন, ফ্লেবাইটিস। তাহলে কি কি করে বুঝবো? এটা ডাক্তার হইতে হবে। অনেক সময় ইয়ার মধ্যে লেখা আছে, দেখবেন এই থ্রোম্বোফ্লেবাইটিস লেখা থাকবে ডাক্তারের প্রেসক্রিপশন। অ্যাক্টিভ হ্যামোরেজ, এটাতে হচ্ছে আপনাদের ধরেন pacemaker. এই যে হ্যামোরেজ যেটা হয় স্ট্রোকটা যেটা হয় সেটা আমরা দিব না পরে দিব। আরে না, এটা প্লেসমেকার। ওটা ভুলে নাও দিলাম। স্যার ওই পরিশ্রম করছে, মুভমেন্ট করছে, কিন্তু ফ্র্যাকচার হয় না, ফুলে গেছে, তখন কি কোনটা কোনটা? মুভমেন্ট বেশি করছে, ওটা কাজ বেশি ওইটা করছে। শো দিতে পারেন আপনি, ওইটার Fracture সাথে হয়নি। খুব কালো কাজ করবে। আমি সেদিন স্যার এই একটা কি কারণে আমরা ইউজ করতে পারি? ACDC. অল্টারনেটিভ কারেন্ট ইউজ করতে পারি, গ্যালভানিক কারেন্ট, ডিসি মানে গ্যালভানিক কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট ইউজ করতে পারি। কন্টিনিউয়াস, ডাইরেক্ট কারেন্টের মধ্যে দুইটা আছে, কন্টিনিউয়াস আর ডাইরেক্ট আর একটা ইন্টারাপ্টেড ডাইরেক্ট। কেমন? তারপর হলো Surge paralytic. চার্জ প্যারাডিক ইউজ করতে পারি, হ্যাঁ, প্যারাডিক কারেন্ট ইউজ করতে পারি, Interventional current. ইন্টারভেনশন কারেন্ট ইউজ করতে পারি, হাই ভোল্টেজ voltage কারেন্ট ইউজ করতে পারি স্টিমুলেশনের করার জন্য। তো গ্যালভানিক এবং এর মধ্যে একটু মনে রাখেন, Surge paralytic খুব ভালো কাজ হ্যাঁ, করে। সার্জ প্যারাডিকটা হলো দুইটার মাঝখানে, এই দুইটার মাঝখানে এটা খুব ভালো কাজ করতেছে গ্যালভানিক থেকে নিয়ে। কিন্তু এই অল্টারনেটিভ এবং গ্যালভানিকের কারণের মধ্যে একটু ডিফারেন্স মনে রাখেন। যে মাসেলটা হলো ইনারভেটেড, যেটার মধ্যে নার্ভ সাপ্লাই ভালো আছে, কাট আপ হয় নাই, ওটাকে আমরা প্যারাডিক চালান দিলে স্টিমুলেশন হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে যে সব ভালো আছে কিন্তু প্যারাডিক দিয়েও কাজ করে না, তার মানে তার নিউক্লিয়াস ড্যামেজের পথে। তো সেই ক্ষেত্রে আপনি গ্যালভানিক দিয়ে স্টিমুলেশন করতে পারেন।